হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো তোমাদের জন্য আরেকটা আজকে ক্লাস নিয়ে আমরা চলে এসেছি ফান্ডামেন্টাল রাইটসের। আমরা আগের দিনকে কি করেছিলাম? আমরা আগের বার করেছিলাম ফান্ডামেন্টাল রাইটসের ক্লাসটা করেছিলাম আগের সপ্তাহে। যারা অবশ্যই ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের যে ক্লাসটা রয়েছে সেই আগেকার ক্লাসটার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আগেকার ক্লাসটা ভিডিও দেখবে। আমরা আগেকার ক্লাসটায় ফান্ডামেন্টাল রাইটের বৈশিষ্ট্য, ফান্ডামেন্টাল রাইট কত থেকে কত আর্টিকেল কভার করছে, ফান্ডামেন্টাল রাইটে কি কি রয়েছে, তা আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। এবং আর্টিকেল 12 থেকে আর্টিকেল 21 নাকি, হ্যাঁ 21 অব্দি আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা বাকি যে আর্টিকেলগুলো রয়েছে, মানে আর্টিকেল 21A থেকে আর্টিকেল 35 এই সংক্রান্ত আলোচনা করব। তো সবাই পারলে একটু তাড়াতাড়ি জয়েন করে যাবে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে যাবে, না সরি আমি জয়েন করে যাবে বলছি, আমি ভাবছি এটা হয়তো লাইভ ক্লাস, এই জন্য বলছি জয়েন করে যাবে। তো সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং তথ্য আছে এবং আমরা এক্সাম্পলের সাথে আজকের ক্লাসটা বুঝবো, ঠিক আছে? চলো তাহলে দেখো, প্রথম হচ্ছে আমাদের আর্টিকেল 21A। আর্টিকেল 21A, আচ্ছা আর্টিকেল 21A তে কি বলছে? আর্টিকেল 21A তে বলছে রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। তো এই যে রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশন দেখো, এটা কিন্তু আমাদের সংবিধানে প্রথম ছিল না। মানে যেই সময় আমাদের সংবিধান রচনা হয়েছে সেই সময় কিন্তু আর্টিকেল 21A এর ব্যাপারে আমাদের কিছু উল্লেখ ছিল না। সেই সময় রাইট টু এডুকেশন উল্লেখ না থাকলেও পরবর্তীকালে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এই রাইট টু এডুকেশন মানে শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার এটি কিন্তু আমাদের অ্যাড করা হচ্ছে আর্টিকেল 21A তে। আর্টিকেল 21A তে শিক্ষার অধিকার, যেখানে কিন্তু বলা রয়েছে যে 6 থেকে 14 বছর বাচ্চার, 6 থেকে 14 বছর বাচ্চার যে শিক্ষার অধিকার সেটি কিন্তু রাজ্যের হাতে রয়েছে। মানে 6 থেকে 14 বছর বয়সে যারা বাচ্চারা রয়েছে সেই বাচ্চাদের শিক্ষার অধিকার দেওয়ার দায়িত্বকার, দেওয়ার দায়িত্ব হচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রের। তাহলে এই রাইট টু এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, যাদের বয়স 6 থেকে 14 বছরের মধ্যে। নেক্সট চলে আসছি আমরা আর্টিকেল 22 তে। আর্টিকেল 22 তে কি রয়েছে? আর্টিকেল 22 তে আমাদের রয়েছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন মানেটা হচ্ছে এরকম যে কাউকে অ্যারেস্ট করতে গেলে তার কিছু অধিকার আছে। দেখো, যেন তেন প্রকারে তো আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। আজকে যদি কেউ বলে আমাকে যে না আপনাকে অ্যারেস্ট করা হবে বা যেন তেন প্রকারে আপনাকে অ্যারেস্ট করব, তো এরকম কিন্তু করা যাবে না। যেন তেন প্রকারে কাউকে অ্যারেস্ট করা যাবে না, যেন তেন প্রকারে কিন্তু কাউকে আটক করা যাবে না। অবশ্যই আটক করার একটা প্রক্রিয়া রয়েছে, আটক করার একটা প্রসিডিওর রয়েছে, সেটা কিন্তু সবাইকে মেনে চলতে হবে। তাহলে এখানে কি রয়েছে ভাই দেখে নেব আমরা। তাহলে আমাদের আর্টিকেল 22 তে রয়েছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তো আমরা দেখো ডিটেনশন বা অ্যারেস্ট দু ধরনের দেখতে পাবো, দু ধরনের আমাদের অ্যারেস্ট এবং ডিটেনশন রয়েছে। একটা হচ্ছে নর্মাল অ্যারেস্ট, নর্মাল অ্যারেস্ট, আরেকটিকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। এটাকে তোমরা আরো সফিস্টিকেটেড ভাষায় বলা হয় পিউনিটিভ ডিটেনশন, ঠিক আছে? তো নর্মাল অ্যারেস্টের ক্ষেত্রে কি হয় দেখো, যখন আমাদের কেউ নর্মাল অ্যারেস্ট করে, সেটা পুলিশ অফিসার হোক বা যে কোনো ব্যক্তি হোক, যদি আমাদেরকে নর্মাল অ্যারেস্ট করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথম কি যে আমি কোনো আইন ভাঙলে অবশ্যই তখনই আমাকে অ্যারেস্ট করা হবে। আমি কোনো আইন ভাঙিনি তো অবশ্যই তো আমাকে অ্যারেস্ট করা হবে না। তাহলে অবশ্যই কাউকে অ্যারেস্ট করতে গেলে প্রথমে আইন ভাঙতে হবে। উইথাউট ব্রেকিং দ্য লস, মানে যে কোনো কারণে কি আমাকে পুলিশ আটক করতে পারে? অবশ্যই করবে না। আমি আগে আইন ভাঙবো, তারপরে আমাকে অ্যারেস্ট, মানে তারপরে পুলিশ অ্যারেস্ট করবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের এটা। নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে যে
কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হলো, মানে কিসের জন্য আমাকে অ্যারেস্ট করা হলো সেটা কিন্তু পুলিশকে বলতে হবে। কিসের জন্য অ্যারেস্ট করা হলো, কোন কারণের জন্য আমাকে অ্যারেস্ট করা হলো সেটা কিন্তু পুলিশকে বলতে হবে। ঠিক আছে, কি কারণের জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু পুলিশকে বলতে হবে। নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট আমাদের বলা হচ্ছে রাইট টু কনসাল্ট অ্যান্ড ডিফেন্ড আ লয়াল লিগাল প্র্যাকটিশনার। দেখো অবশ্যই আমাকে পুলিশ অ্যারেস্ট করার পরে তো বলবে যে আপনাকে এই গ্রাউন্ডে বা আপনাকে এই অভিযুক্তে আপনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে আমাকে আইনি সহায়তা নেওয়ার অধিকার দিতে হবে। গ্রেফতার করার পরে আমাকে আইনি সহায়তা, যেন আমি আইনি সহায়তা নিতে পারি, তার জন্য কিন্তু আমাকে অবশ্যই তাকে কিন্তু ব্যবস্থা করতে হবে, যেন আমি কোনো লয়ার বা আইনি উপদেষ্টা আমি নিতে পারি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে আমাকে যে 24 ঘন্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে তাকে, মানে পুলিশ অফিসার তাকে যদি গ্রেফতার করে, গ্রেফতার করার 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। আচ্ছা, এবং ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আমি কোনো আইন ভাঙিনি, আমি নির্দোষ, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ছেড়ে দিতে হবে, আমাকে কিন্তু ছেড়ে দেবে পুলিশ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল অ্যারেস্টের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে আমি আইন ভাঙবো, সেই আইনের দায় আমাকে অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট কোন গ্রাউন্ডে করা হচ্ছে সেটি পুলিশকে বলতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু আমাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে আমি কোনো আইন ভাঙিনি, তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেট আমাকে ছেড়ে দেবে। কিন্তু দেখো প্রিভেন্টিভ ডিটেনশন কি বলছে। প্রিভেন্টিভ ডিটেনশন মানে দেখো নামটা শোনো, প্রিভেন্টিভ, কোনো কিছু একটা আটকানোর জন্য। কিছু এক্সাম্পল দিই তাহলে তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো পুলিশ সন্দেহ করছে আমার বাড়িতে বোমা আছে, পুলিশ সন্দেহ করছে যে আমি কোন রকম নাশকতার সাথে যুক্ত থাকতে পারি। তো পুলিশ কি অপেক্ষা করবে কখন আমি বোমা মারবো বা কখন আমি অ্যাটাক করব তারপরে আমাকে অ্যারেস্ট করবে? তাহলে অবশ্যই সন্দেহের ভিত্তিতেও কিন্তু পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে। তাহলে মাথায় রাখবে, সন্দেহের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, সন্দেহের ভিত্তিতে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে। আচ্ছা, এটার ক্ষেত্রেও কেন আমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু পুলিশকে জানাতে হবে, যে আমাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাতে হবে পুলিশকে। কিন্তু দেখো প্রিভেন্টিভ ডিটেনশনে আরেকটা পয়েন্ট আছে, যদি পুলিশ মনে করে যে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে এটি জানালে আমার পক্ষে সুবিধে হবে পরবর্তীকালে জেল থেকে বেরোনোর ক্ষেত্রে বা পুলিশের আটক থেকে বেরোনোর ক্ষেত্রে, তাহলে পুলিশ গ্রাউন্ড নাও জানাতে পারে। কোন গ্রাউন্ডে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটি পুলিশ জানাতেও পারে, নাও জানাতে পারে। পুলিশ বলতে পারে যে না, পাবলিক ইন্টারেস্টের কারণে, যাতে জনগণ সুরক্ষিত থাকে, জনশৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে, এজন্য কোন গ্রাউন্ডে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটি কিন্তু আমরা বলছি না, রিভিল করব না। অবশ্যই তার কিন্তু ক্ষমতা রয়েছে যে সে লয়ার নিযুক্ত করতে পারে, সে আইনজীবীর সাহায্য নিতে পারে। বাট মানে কোথায় এই ডিফারেন্সটা কিন্তু বুঝবে। ডিফারেন্সটা হচ্ছে অ্যারেস্ট করার পর অন্তত 3 মাস তোমাকে জেলে থাকতেই হবে। অ্যারেস্ট করার পরে যদি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট মনে করে যে না, আপনি হয়তো কোনো নাশকতার সাথে যুক্ততা রয়েছে বা আপনি হয়তো কোনো সন্দেহজনক ব্যক্তি, তাহলে কিন্তু 3 মাস আমাকে জেলে থাকতে হতে পারে। 3 মাসের পরে একটা অ্যাডভাইজারি কমিটি বসবে, সেই অ্যাডভাইজারি কমিটি আমার সাজা বাড়াতেও পারে, আবার আমার সাজা কমাতেও পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। অনেক প্রিভেন্টিভ ডিটেনশন আইন আছে, আমি কিছু কিছু আইনের উল্লেখ করছি। যেরকম এখন খুব চর্চিত রয়েছে ইউএপিএ, তারপরে হচ্ছে আমাদের রয়েছে মিসা, রয়েছে পোটা, রয়েছে কফি পোসা। এইগুলো কিন্তু সব প্রিভেন্টিভ ডিটেনশন আইন। এর আন্ডারে অ্যারেস্ট হলে তোমাকে কিন্তু এই আইনি প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই আইনগুলো আর কি কি বৈশিষ্ট্যতা রয়েছে। তাহলে মাথায় রাখবে, নর্মাল যে অ্যারেস্ট যদি পুলিশ করে
তাহলে নর্মাল অ্যারেস্টের ক্ষেত্রে মাথায় রাখবে এটা কিন্তু এনিমি এলিয়েন্স। এনিমি এলিয়েন্স মানে সেই সব নাগরিক, মানে সেই সব দেশের নাগরিক যার সাথে ভারতের শত্রুতা রয়েছে, যার সাথে ভারতের যুদ্ধ রয়েছে, যুদ্ধ চলছে, এরকম আর কি। এবং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অ্যাভেলেবল টু আ পার্সন অ্যারেস্টেড অর ডিটেনশন আন্ডার এ প্রিভেন্টিভ ডিটেনশন ল। মানে যদি কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন আইনে অ্যারেস্ট করা হয় তাহলে কিন্তু এই যে নর্মাল অ্যারেস্টের যে প্রক্রিয়া সেইগুলো কিন্তু তাকে ফলো করানো হবে না। অবশ্যই ফলো করানো হবে না, কারণ তাকে অ্যারেস্টই করা হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন। আচ্ছা, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনে কি রাইটস আছে মাথায় রাখবে, এটা কিন্তু যারা অন্য দেশের নাগরিক তাদের জন্যও, যারা আমাদের নাগরিক তাদের জন্য, মানে প্রিভেন্টিভ ডিটেনশনে আমাদের নাগরিকও অ্যারেস্ট হতে পারে, অন্য দেশের নাগরিকও অ্যারেস্ট হতে পারে। এক্সক্লুসিভ অথরিটি অফ দ্য পার্লামেন্ট, মানে এটা কিন্তু পার্লামেন্ট নির্ধারণ করবে যে প্রিভেন্টিভ ডিটেনশনে যদি কোনো রকম পরিবর্তন করা যায়, কোনো রকম চেঞ্জেস করা যেতে পারে, কোনো রকম মডিফিকেশন করা যেতে পারে, এটা কিন্তু এক্সক্লুসিভ অথরিটি কিন্তু রয়েছে পার্লামেন্টের হাতে। ডিফেন্সের কোনো পার্সোনেল, ফরেন অ্যাফেয়ার্সের কোনো পার্সোনেল বা সিকিউরিটি অফ ইন্ডিয়া, মাথায় রাখবে এটা, যে আজকে ফর এক্সাম্পল পুলিশ আমাকে আটক করছে, এটার জন্য আটক করতে পারে যে আমি হয়তো কোনো নাশকতার সাথে যুক্ত, সিকিউরিটি অফ ইন্ডিয়া আমি থ্রেটেন্ড করতে পারি, বা আমি অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ করতে পারি, বা আমাকে অ্যারেস্ট, মানে আমাকে আটক পুলিশ করেছে তার কারণ পুলিশ সন্দেহ করছে যে আমি হয়তো কোনো একজন সন্দেহজনক ব্যক্তি, এবং আমার হয়তো টেররিস্ট সংক্রান্ত, হয়তো ড্রাগ রিলেটেড সম্পর্কিত, হয়তো আমি বন্দুক বেচি বা বন্দুক পাচার করি, এরকম আর কি ব্যাপারে কিন্তু অ্যারেস্ট করতে পারে। এটা কিন্তু এক্সক্লুসিভ পার্লামেন্টের অথরিটি। আচ্ছা, বোথ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার কিন্তু এটি করতে পারে। ঠিক আছে, কি 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 কারণে করতে পারে? সিকিউরিটি অফ দ্য স্টেট, পাবলিক অর্ডার মেনটেন করতে গেলে, বা যদি মনে করে যে আমি কোনো রকম, এই যে বলছিলাম না যে বন্দুক সাপ্লাই করি, ড্রাগস বেচি, বোমা বেচি, তা যদি পুলিশ সন্দেহ করে তার ভিত্তিতে কিন্তু আমাকে অ্যারেস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। এবার চলে আসছি আমরা নেক্সট, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। শোষণের বিরুদ্ধে অধিকার কি রয়েছে স্যার? শোষণের বিরুদ্ধে অধিকার মাথায় রাখবে, শোষণের বিরুদ্ধে আমাদের যে অধিকার রয়েছে সেখানে লেখা আছে আর্টিকেল 23 এবং আর্টিকেল 24, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর্টিকেল 23 তে লেখা রয়েছে প্রহিবিশন অফ ট্যারিফ ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, কাউকে জোর করে কাজ করানো যাবে না, বা মানুষ কেনা বেচা করা যাবে না, বা কাউকে চুক্তির ভিত্তিতে জীবনভর জীবন কাজ করানো যাবে না। ফোর্সড লেবার, সেলিং অ্যান্ড বাইং অফ মেন ওমেন, এইগুলো কিন্তু করা যাবে না। এবং যতক্ষণ না একটি বাচ্চার বয়স 14 বছর হচ্ছে তাকে দিয়ে কোনো রকম ডেঞ্জারাস, হ্যাজার্ডাস কাজ করানো যাবে না, যেটা তাদের শৈশবকে হত্যা করছে, যেটা তাদের শৈশবের জন্য খুব খারাপ। এইসব কাজ কিন্তু বাচ্চাদের দিয়ে করা যাবে না যাদের বয়স 14 বছরের কম। খুব ভালো করে কিন্তু খেয়াল রাখবে এটা। তো কি বলা হচ্ছে আর্টিকেল 23 তে? ট্রাফিক ইন হিউম্যান বিংস, মানুষ কেনা বেচা, বাইং অফ মেন ওমেন চিলড্রেন, এগুলো কিন্তু ইন্ডিয়াতে একদমই প্রহিবিটেড। বেগার বা ফোর্সড লেবার, কাউকে জোর করে ভিক্ষে চাওয়ানো বা জোর করে কাউকে কোনো কিছু কাজ করানো, বা ফর এক্সাম্পল এনি আদার কাইন্ড অফ ফোর্সড লেবার, যেরকম বন্ডেড লেবার হয়। তোমরা জানো যে একটা কোনো একজন ব্যবসাদার রয়েছে, সে বন্ড সই করিয়ে নিল এবং বলল যে আমাকে কিনে নিল এবং পুরো জীবন আমাকে ওনার অধীনেই কাজ করতে হবে। বা এই যে আগে দেখবে স্লেভারি ছিল না, দাসত্ব, এই দাসত্ব, এইগুলো কিন্তু ইন্ডিয়াতে পুরোপুরি ইল্লিগাল। আর্টিকেল 23 তে কিন্তু এইগুলো করা যাবে না। এবং আর্টিকেল 24 এ বলছে যে যেই সব বাচ্চার বয়স 14 বছর বেশি তাদের দিয়ে কোনো রকম ডেঞ্জারাস, হ্যাজার্ডাস কাজ করানো যাবে না, যেরকম ফ্যাক্টরিতে হোক, মাইনে হোক, বা যে কোনো হ্যাজার্ডাস কাজ হোক তাকে দিয়ে কিন্তু করানো যাবে না, তাদের দিয়ে করানো যাবে না। এটা অ্যাপ্লিকেবিলিটি আর্টিকেল 23 নাগরিকরাও পায়, যারা নাগরিক না তারাও পায়। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য যাদের বয়স 14 বছরের বেশি। এক্সেপশন রয়েছে। এক্সেপশন কি রয়েছে? মিলিটারি সার্ভিসে বা সোশ্যাল সার্ভিসে কিন্তু এক্সেপশন রয়েছে। মিলিটারি সার্ভিস বলতে মিলিটারি আজকে যদি তোমাদের যারা মিলিটারি পার্সোনেল তাদের জন্য কোনো অর্ডার দেয়, তো সেই অর্ডারটা কিন্তু তাদেরকে পালন করতেই হবে। তারা কিন্তু বলতে পারে না যে আর্টিকেল 3 তে আমি কাজটা করব না। বা ফর এক্সাম্পল যারা পাবলিক সার্ভিস বা সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত, তাদেরকেও কিন্তু যদি সরকার অর্ডার দেয় তাহলে কিন্তু কাজটা করতে হবে। এবং এটা কিন্তু এইখানে কিন্তু কোনো রকম কিন্তু ব্যাপারটা নেই। আচ্ছা, আরেকটা কথা,
অনেকেই বলে যে স্যার আমরা তো দেখি আর্টিকেল 24-এ আপনি বলছেন 14 বছরের কম বয়সের বাচ্চার, আমরা তো দেখছি বাচ্চারা সিরিয়ালে, বইতে, মুভিজে কাজ করছে। দেখো সেই কাজটা কিন্তু হ্যাজার্ডাস না, ডেঞ্জারাস না, এই জন্যই কিন্তু তারা কাজ করতে পারছে। ঠিক আছে, তাহলে ডেঞ্জারাস হ্যাজার্ডাস কাজ কিন্তু করানো যাবে না বাচ্চাদেরকে দিয়ে। ওকে, চলো, এর জন্যে এই মানুষ কেনা বেচা বা জোর করে কাজ করানো বন্ধ করার জন্য পার্লামেন্ট কিন্তু অনেক আইন এনেছে। কি কি আইন এনেছে? সব থেকে গুরুত্বপূর্ণ ইমমরাল ট্রাফিকিং অ্যাক্ট, মানুষ কেনা বেচা বন্ধ করার জন্য, বন্ডেড লেবার, চুক্তি ভিত্তিতে কাজ করানোর ক্ষেত্রে, জুভিনাইল জাস্টিস, জুভিনাইল জাস্টিস মানে কোনো বাচ্চাকে জোর করে কাজ করানোর ক্ষেত্রে। এখানেও এই চাইল্ড লেবার যাতে বন্ধ হয় তার জন্যও কিন্তু ল এনেছে, চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, এটার আগে ছিল চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট, এটাকে এখন চেঞ্জ করা হয়েছে। চাইল্ড লেবার অ্যাক্ট, প্রহিবিশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন, এবং অবশ্যই অ্যাডোলেসেন্টদের দিয়ে, মানে যারা আর কি বাচ্চা, তাদেরকে দিয়েও কোনো হ্যাজার্ডাস কন্ডিশনে কাজ করানো যাবে না। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমি ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মের অধিকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বলতে পারো কন্ট্রোভার্সিয়াল না, যদি আমরা ব্যাপারটাকে বুঝি, লজিক্যালি যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝবে কিন্তু একটু লজিক আছে, এই রাইটগুলোতে লজিক আছে। কি লজিক আছে স্যার? তাহলে দেখো আর্টিকেল 25 বলছে ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রোপোগেট অফ এনি রিলিজিয়ন। প্রোপোগেট অফ এনি রিলিজিয়ন, প্র্যাকটিস, প্রোফেস, প্রোপোগেট মানে আমি ভারতের নাগরিক, আমার স্বাধীনতা রয়েছে যে আমি ধর্মে বিশ্বাস করব কি করব। আজকে আমি যদি চাই নাস্তিক থাকতে পারি, আজকে আমি যদি চাই তাহলে কোনো ধর্ম প্রতিষ্ঠানে বিশ্বাস না করতে পারি, তাহলে এটা আমার কনসাইন্স। বা আমি যে কোনো ধর্মেতে বিশ্বাস করতে পারি, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, জৈন হোক, যে কোনো ধর্মে কিন্তু আমি চাইলে বিশ্বাস করতে পারি। সেই ধর্মের আচার আচরণ আমরা প্র্যাকটিস করতে পারি, ধর্মের যে আচার আচরণগুলো হয়, যেগুলো ট্র্যাডিশন কালচারের মধ্যে পড়ে, সেইগুলো আমি প্র্যাকটিস করতে পারি। এবং আমার ধর্মের ব্যাপারে আমি অন্যকে বলতেও পারি, আমার ধর্মের ব্যাপারে আমি প্রোপোগেট করতে পারি অন্যের কাছে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল রাখবে এই জিনিসটাই, যে সব কটা এখানে দেওয়া আছে। কিন্তু মাথায় রাখবে যে আর্টিকেল 25 এর ক্ষেত্রেও কিন্তু কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এই আর্টিকেল 25 এর ক্ষেত্রেও কিন্তু কিছু নিষেধাজ্ঞা রয়েছে। কি নিষেধাজ্ঞা রয়েছে স্যার? দেখো, তুমি এমন ভাবে ধর্মের আচার আচরণ পালন করতে পারো না যেখানে জনশৃঙ্খলা ব্রেক হবে। মনে করো ফর এক্সাম্পল, আজকে আমি বললাম যে আমি এক ধর্ম প্রতিষ্ঠানে বিশ্বাস করি, চলো আজকে আমরা ধর্মতলাতে গিয়ে আমাদের ধর্মের আচার আচরণ পালন করব, হবে না। তাই সেখানে ট্রাফিক জ্যাম হতে পারে, পাবলিকের মানে কি বলবো, যে পাবলিক অর্ডার ব্রেক হতে পারে, সেখানে হয়তো যারা জেনারেল পাবলিক রয়েছে তারা হয়তো ডিস্টার্ব হতে পারে, তাহলে অবশ্যই জনশৃঙ্খলা ব্রেক করা যাবে না। নৈতিকতার বিরুদ্ধে যেন না হয়, ভারতের যে নৈতিকতা রয়েছে তার বিরুদ্ধে যেন না হয়, বা আমার ধর্মের আচার আচরণ পালন করতে গিয়ে অন্যের স্বাস্থ্য বা অন্যের শরীরের ক্ষতি হলো, এমনও কিন্তু করা যাবে না। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, স্টেট ইজ পারমিটেড টু, কিন্তু রাষ্ট্রকে কিছু পারমিশনও দেওয়া হয়েছে, যেরকম এক্সেপশন রয়েছে পারমিশনও দেওয়া হয়েছে। কি পারমিশন দেওয়া হচ্ছে? পারমিশন দেওয়া হচ্ছে রেগুলেট অর রেস্ট্রিক্ট এনি ইকোনমিক, ফিনান্সিয়াল অর আদার সেকুলার অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড উইথ রিলিজিয়াস প্র্যাকটিস। মানে সেই ধর্মটা, মানে সেই ধর্মের প্রতিষ্ঠানটা, সেই ধর্মের যে প্রতিষ্ঠান রয়েছে বা ধর্মের যে আচার আচরণ রয়েছে, রাষ্ট্র যদি চায় বা রাজ্য যদি চায় সেই ধর্মীয় প্রতিষ্ঠানের আচার আচরণ, ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠানকে যদি চায় তাহলে কিন্তু রাষ্ট্র রেগুলেট করতে পারে, সেখানে রেস্ট্রিকশন বসাতে পারে। প্রোভাইড ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্ম or throw open Hindu religion institution for a public character of all classes and section of Hindus। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখন এই হিন্দু শব্দটা ইউজ হচ্ছে তখন দেখো হিন্দুদের মধ্যেই কিন্তু এই তিনটে ধর্মীয় সংস্থান পড়ছে, শিখ, জৈন, বুদ্ধিস্ট। ভালো করে মাথায় রাখবে এই জিনিসটা, শিখ, জৈন এবং বুদ্ধিস্ট। আমরা জেনারেলি হিন্দু বলতে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের কথাই বলছি, কিন্তু
আমাদের কনস্টিটিউশন কিন্তু আলাদা করে শিখ, জৈন, বৌদ্ধকে অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ফেলছে না, সেটা কিন্তু হিন্দু ধর্মের মধ্যেই সেটাকে ফেলছে। অনেকবার কিন্তু প্রশ্ন আসে যে হিন্দু ধর্ম বলতে আমাদের সংবিধানে কি বোঝানো হচ্ছে, তাহলে ইট ডাজ নট ইনক্লুড অনলি দ্য হিন্দুস বাট অ্যাজ ওয়েল অ্যাজ আদার রিলিজিয়ান ইনস্টিটিউশনস সেখানেও কিন্তু থাকবে। ঠিক আছে, তো সেই রিলিজিয়াস ইনস্টিটিউশন যদি চায় যে আজকে আমরা মানুষের কল্যাণ করব বা আমরা মানুষের সেবা করব বা মানুষের কিছু ভালো করব, তাহলে অবশ্যই রাজ্য তাদেরকে কোনো বাধা দেবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু বাধায় রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল 26। আর্টিকেল 26 কি বলছে? বলছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি চায় তাহলে তাদের মতো করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তৈরি করতে পারে, তাদের মতো করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করতে পারে। রাইট টু এস্টাবলিশ অ্যাডমিনিস্টার রিলিজিয়াস ইনস্টিটিউশন, সেটাকে তৈরি করার পরে তার যে নিয়ন্ত্রণ, সেটাকে নিয়ন্ত্রণও করা, সেটাকে রক্ষণাবেক্ষণও করা। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। যেরকম দেখো আমাদের আলিগড় ইউনিভার্সিটি সৈয়দ আহমেদ খানের প্রতিষ্ঠিত। তো আলিগড় ইউনিভার্সিটি মাথায় রাখবে যে একটা ধর্মীয় সংস্থার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই রিলিজিয়নের যারা মানুষরা রয়েছে, সেই রিলিজিয়নে ধর্মে বিশ্বাসী যে মানুষরা রয়েছে, তাদের জন্য কিন্তু বেশিরভাগ সিট রিজার্ভ করা রয়েছে। তাই যে দেখো তোমরা যে খ্রিস্টান ইনস্টিটিউশন গুলো আমরা দেখি, সেন্ট জেভিয়ারে খ্রিস্টান স্টুডেন্টের জন্য কিন্তু কনসেশন রয়েছে, খ্রিস্টান স্টুডেন্টসের জন্য কিন্তু মাইনেটা একটু কম। তাহলে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের লোক তাদের মতো করে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তৈরি করতে পারে, সেটা তাদের মতো করে, সেটা কিন্তু চ্যারিটেবল পারপাস মানে যে কোনো পারপাসের জন্য। এই যে রিসেন্টলি ওয়াকাফ, এই যে ওয়াকাফ বোর্ড, এই ওয়াকাফ বোর্ডটা এস্টাবলিশ করা হয়েছে। তো এই ওয়াকাফ বোর্ডটা কেন এস্টাবলিশ করা হয়েছে? কারণ যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই ধর্মকে মানা যারা মানুষ, তারা নিজের যে প্রপার্টি সেটাকে ট্রান্সফার করতে পারে ওয়াকাফ বোর্ডের কাছে। ওয়াকাফ বোর্ড পরবর্তীকালে সেই প্রপার্টিটাকে বাকি যে মুসলিম কমিউনিটি রয়েছে তাদের কল্যাণের জন্য বা তাদের ওয়েলফেয়ারের জন্য কিন্তু ইউজ করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে রাইট টু ম্যানেজ, রক্ষণাবেক্ষণ করা বা তাদের যে ধর্মের প্রতিষ্ঠান সেটাকে কিন্তু মেনটেন করা। যেরকম দেখো ইসকন, আজকে ইসকন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, ইসকনের মন্দির বা ইসকনের যে ধর্মীয় স্থান কোথায় রয়েছে? মায়াপুরে রয়েছে। ইসকন নিজের মতো করে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটাকে চালাচ্ছে, সেটাকে অ্যাডমিনিস্টার করছে, তাহলে কিন্তু করতেই পারে। তাহলে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে তৈরি করা যেতে পারে, সেটাকে মেনটেন করা যেতে পারে, সেটাকে যে কোনো চ্যারিটেবল পারপাসের জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। ঠিক আছে, বাট অবশ্যই এখানেও কিছু রেস্ট্রিকশনস লাগবে। সেটা হচ্ছে দেখো তুমি তোমার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করছো, ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণ করছো, পরিচালনা করছো, সব ঠিক আছে, কিন্তু সেটাও যেন জনগণের বিরুদ্ধে না হয়, যেন পাবলিক অর্ডার না ভেঙে যেন তুমি তোমার ধর্মীয় প্রতিষ্ঠানকে তৈরি করো, কোনো অসুবিধা নেই। নৈতিকতার বিরুদ্ধে যেন না যায় বা মানুষের যাতে স্বাস্থ্য বা মানুষের হেলথ যাতে কোনোভাবেই ক্ষতি না হয়। এবং এই যে আজকে অ্যাডমিনিস্টার করা হচ্ছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, আমি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বলছি না, আমি শিক্ষার এক্সাম্পলটা দিলাম ঠিকই, বাট আমি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বলছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের বোঝালাম। এই যে ধর্মীয় প্রতিষ্ঠান যদি তৈরি করতে হয়, দেখো আজকে আমি হতে পারে পরবর্তীকালে কোনো একটা ধর্ম প্রতিষ্ঠান করলাম, তো আমি আমার ধর্মকে স্প্রেড করার জন্য কি করব? আমার ধর্মের যে ধর্মের যে স্থান, সেখানে হয়তো আমি আমার ধর্মের প্রতিষ্ঠান তৈরি করলাম, সেই ধর্মের প্রতিষ্ঠানটাকে বা ইনস্টিটিউশনটাকে আমি আমার মতো করে মেনটেন করব, আমার মতো করে সেটাকে চালাবো, বা আমি সেটাকে এডুকেশনাল পারপাসে ইউজ করতে পারি, চ্যারিটেবল পারপাসে ইউজ করতে পারি, সেটা আমার ইচ্ছে। কিন্তু অবশ্যই সেটা কিন্তু হতে হবে অ্যাকর্ডিংস টু ল, অবশ্যই আইনের মান্যতা কিন্তু দিতে হবে। মানে তুমি তোমার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করলে কিন্তু তুমি আইন মানছো না, আইনের ঊর্ধ্বে তুমি চলে যাচ্ছ, এরকম কিন্তু হবে না। এই যে বিজেপি সরকার ওয়াকফ বোর্ড, কেন ওয়াকফ বোর্ডে এতগুলো অ্যামেন্ডমেন্ট করতে চাইছে? কারণ দেখা যাচ্ছে যে ওয়াকফের কিন্তু অনেক যারা মুসলিম কমিউনিটির লোকেরা রয়েছে, তারাই কিন্তু বলছে যে ওয়াকফ
বোর্ডে যারা উচ্চ স্থানে রয়েছে তারা কিন্তু নিজে করাপশনের সাথে যুক্ত। সেখানে অনেক প্রপার্টি এরকম রয়েছে যেখানে বলা হচ্ছে যে ওয়াকাফের কিন্তু ইললিগাল ডিমান্ড রয়েছে, সেখানে কিন্তু ওয়াকাফ সেই 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 প্রপার্টিটাকে সেই প্রপার্টিটা এখনো অব্দি ডিসপিউটেড রয়েছে, কিন্তু ওয়াকাফ বলছে এটা আমার প্রপার্টি। তো এইগুলো কিন্তু আর্টিকেল 26-এ রয়েছে। যে কোনো ধর্মের প্রতিষ্ঠান তাদের ধর্মের প্রতিষ্ঠানকে স্প্রেড করার জন্য সেখানে তাদের ইনস্টিটিউশন সেট আপ করতে পারে, নিজের মতো করে সেটাকে পরিচালনা করতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমি আর্টিকেল 27। আচ্ছা, অনেকেই আর্টিকেল 27টাকে একটুখানি ভুল বুঝে নেয় এবং বলে দেয় যে আর্টিকেল 27 মানে হচ্ছে যে কোনো ধর্মের তুমি মানুষ হও না কেন বা যে কোনো ধর্মে বিশ্বাস করো না কেন, কোনো রিলিজিয়াস ট্যাক্স তোমাকে দিতে হবে না। একদমই সঠিক কথা, একদমই সঠিক কথা যে তোমাকে ভারতে থাকতে গেলে, যেহেতু ভারত একটা ধর্মনিরপেক্ষতার রাষ্ট্র, ভারত ধর্মনিরপেক্ষতাতে বিশ্বাস করে, তো অবশ্যই তুমি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারো এবং তোমাকে রিলিজিয়াস ট্যাক্স দিতে হবে না তোমার ধর্মকে চালনা করার জন্য বা তোমার ধর্মকে প্রমোট করার জন্য কোনো ট্যাক্স কিন্তু দিতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু সকল ধর্মের কথা বলা হয়েছে। সকল ধর্ম, যে কেউ যে কোনো ধর্মে যদি বিশ্বাস করে তাদেরকে তাদের ধর্মের প্রমোশনের জন্য, তাদের ধর্মকে পরিচালনা করার জন্য, তাদের ধর্মকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। আমরা দু রকমেরই কিন্তু জেনারেলি ট্যাক্স দিয়ে থাকি, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। রিলিজিয়াস ট্যাক্স নেয় না। কিন্তু আমাদের যেহেতু পজিটিভ সেকুলারিজম রয়েছে, সেকুলারিজম আমাদের রয়েছে বাট পজিটিভ, নেগেটিভ না। রাষ্ট্র যদি চায় তাহলে আজকে কুম্ভ মেলা আয়োজন করতে পারে। কুম্ভ মেলাতে হিন্দুরা যাতে খুব ভালো করে কুম্ভ মেলাতে আচার আচরণ পালন করতে পারে, তার জন্য কিন্তু রাষ্ট্রকে দেখতে হবে যাতে হিন্দুরা সকল রকমের সাহায্য রাষ্ট্রের কাছ থেকে পায়। সকল ধরনের যদি তারা কোনো রকমের, এই যে তোমরা দেখবে যে কুম্ভ মেলায় যে আয়োজন হলো, মহাকুম্ভ যে আয়োজন হলো, সেখানে দেখবে বিভিন্ন জিনিস কিন্তু সরকার করেছে ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখা, যাতে টয়লেটের কোনো রকম সমস্যা না হয়, যাতে সব রকম সুযোগ সুবিধা হিন্দুরা পায়। আমার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছে তারা ঈদে বা যে কোনো তাদের রিলিজিয়াস ফেস্টিভ্যালে কিন্তু রাষ্ট্র একটা সতর্ক ভূমিকা নেয়, পজিটিভ ভূমিকা নেয়। দেখবে হাজ যাওয়ার জন্য রাজ্য কিন্তু নিজে পয়সা দেয়, নিজে কিছু কনসেশন দেয়। আমার যারা খ্রিস্টান ভাই বোনেরা রয়েছে 25 থেকে 1 তারিখ তারা যাতে তাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে, তার জন্য কিন্তু রাষ্ট্র একটা পজিটিভ ভূমিকা নেয়। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না আমাদের ধর্মকে পরিচালনা করার জন্য বা আমাদের ধর্মের কোনো আচার আচরণকে প্রমোট করার জন্য। ঠিক আছে, মাথায় রাখবে এটা। নেক্সট হচ্ছে আর্টিকেল 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্টিটিউশন। মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, মাথায় রাখবে এটা খুব ভালো করে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আমি সবকটা শিক্ষা প্রতিষ্ঠান বলছি না, এমন শিক্ষা প্রতিষ্ঠান যেটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, সরকারের দ্বারা চালিত, সরকারের দ্বারা প্রতিষ্ঠিত। ইনস্টিটিউশন হোললি মেনটেন্ড বাই দ্য স্টেট, পুরোপুরি রাজ্যের দ্বারা চালিত বা রাজ্যের দ্বারা প্রতিষ্ঠিত বা পুরোপুরি রাজ্য সরকারের বলতে পারো সেটা। তো সেইখানে কোন রকমের ধর্মীয় শিক্ষা, রিলিজিয়াস ইনস্ট্রাকশন কিন্তু কমপ্লিটলি প্রহিবিটেড, সেখানে কোনো ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে না। কিন্তু যেগুলো প্রাইভেট সংগঠন রয়েছে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বা ফর এক্সাম্পল যেগুলো শুধুমাত্র রাজ্যের দ্বারা চিহ্নিত বা শুধুমাত্র রাজ্যের দ্বারা নিয়ন্ত্রিত, সেটাকে বানিয়েছে কোনো একটা ট্রাস্ট, কোনো একজন ব্যক্তি, সেখানে চাইলে কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে। সেন্ট জেভিয়ার হোক বা আমাদের যারা মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো হোক, সেখানে ধর্মীয় শিক্ষা কিন্তু দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আর্টিকেল 28। আচ্ছা, নেক্সট চলে আসছি আমি আর্টিকেল 29 এবং 30, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কিন্তু দেখবে, মাথায় রাখবে, এটা কিন্তু শুধুমাত্র যারা সংখ্যালঘু তাদের জন্য, ফর দ্য মাইনরিটিজ, যারা সংখ্যালঘু তাদের জন্যই কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা কি বলা হচ্ছে, আর্টিকেল 29-এ বলছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটি। আচ্ছা, এখানে সকল মাইনরিটির কথা বলা হচ্ছে, অল মাইনরিটি, সকল মাইনরিটি যাদের ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন লেখনী, তারা যদি
চায় তাহলে তাদের মতো করে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে বা তাদের যে সংস্কৃতি রয়েছে সেটাকে রক্ষা করতে পারে। মনে আছে আমি যখন তোমাদেরকে আগেকার ক্লাসটায় পড়িয়েছিলাম, ইন্ডিয়ার যে কোনো জায়গায় আমরা ফ্রিলি ঘুরে বেড়াতে পারি, যে কোনো জায়গায় আমরা থাকতে পারি, বসবাস করতে পারি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাতে সংখ্যালঘুদের ভাষা সংস্কৃতি সংরক্ষিত থাকে, রাজ্য কি করবে, নর্মাল মানে আমরা যারা নাগরিকরা রয়েছি তারা কিন্তু সেই সব আদিবাসী অঞ্চলে যেতে পারবে না উইথাউট গভর্নমেন্ট পারমিশন যেখানে সংখ্যালঘু বা আদিবাসীদের বসবাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল মাইনরিটি। ঠিক আছে, আচ্ছা, প্রহিবিটিং স্টেট ফ্রম মেকিং ডিসক্রিমিনেশন while granting access to educational institution maintained by the state or receiving out of state fund। মানে স্যার মানে হচ্ছে এটা যে রাজ্য কোনো ব্যক্তিকে, মাথায় রাখবে এটা কিন্তু এক্সেপশন, আমি বলছি ঠিকই যে সকল সংখ্যালঘু যাদের ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন লেখনী, তারা তাদের মতো করে তাদের কালচারকে সংরক্ষিত রাখতে পারে, রাষ্ট্র সাহায্য করছে। তাই বলে যেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজ্যের দ্বারা চালিত বা রাজ্যের দ্বারা প্রতিষ্ঠিত, রাজ্যের দ্বারা চিহ্নিত, সেখানে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান এটা বলতে পারবে না যে আমরা তো সংখ্যালঘু সংগঠন, আমরা তো মাইনরিটি রান এডুকেশনাল ইনস্টিটিউট, আমরা আপনার বাচ্চাকে অ্যাডমিশন নেব না, এটা কিন্তু বলা যাবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটা ধর্মীয় হোক কি না ধর্মীয় হোক, রাজ্যের দ্বারা চিহ্নিত হোক, সেখানে কিন্তু কোন রকম ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আর্টিকেল 30 নম্বর দেখো কি রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। 30 নম্বর রয়েছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। মানে যারা সংখ্যালঘু রয়েছে, মাইনরিটি, তারা তাদের মতো করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করতে পারে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য কিন্তু তাদের মতো করে সেটাকে নিয়ন্ত্রণও করতে পারে। এই যে দেখো আজকে, আচ্ছা আরেকটা কথা, আর্টিকেল 29-এ মাথায় রাখবে সকল সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে যারা ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন লেখনী। এই আর্টিকেল 30-এ যে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা মাথায় রাখবে এটা শুধুমাত্র দু রকমের মাইনরিটিদেরই দেয়া হয়, একটা হচ্ছে ধর্মীয় ভিত্তিক, একটা হচ্ছে ভাষার ভিত্তিতে, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক। রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক শুধু দু ধরনের মাইনরিটির ক্ষেত্রেই কিন্তু দেয়া হচ্ছে, রিলিজিয়াস অ্যান্ড লিঙ্গুইস্টিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আজকে দেখবে অনেক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, সেখানে কাউকে কিন্তু বলা যাবে না, সেটা যে কোনো ধর্মের লোক হতে পারে, তাকে তুমি বলতে পারবে না যে ধর্মের ভিত্তিতে আপনাকে অ্যাডমিশন দেব না, এটা বলা যাবে না। ভাষার ভিত্তিতে অ্যাডমিশন দেব না, জাতির ভিত্তিতে দেব না, এটা বলা যাবে না। কিন্তু তারা যেহেতু সেইগুলো সংখ্যালঘু বা ধর্মীয় ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অর্ধেক সিট মুসলিম স্টুডেন্টের জন্য রিজার্ভ থাকতে পারে, তাদের জন্য কনসেশন থাকতে পারে, তাদের যে টিচিং রয়েছে সেই টিচিং এর জন্য তাদের জন্য জব রিজার্ভ থাকতে পারে, সেগুলো কিন্তু করা যেতেই পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাষার ভিত্তিতে বা ল্যাঙ্গুয়েজের ভিত্তিতেও, ভাষার ভিত্তিতেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা যেতে পারে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই ভাষার লোকেদের জন্য রিজার্ভেশন থাকতে পারে, সেই ভাষার লোকেদের জন্য কনসেশন থাকতে পারে, ফি স্ট্রাকচার মানে তাদের যে মানে তাদের কাছ থেকে যে আর কি ফিজটা নেওয়া হয় সেই ফিজের ক্ষেত্রেও ছাড় থাকতে পারে। ঠিক আছে, কিন্তু অবশ্যই আবারও বলছি যে কাউকে কিন্তু এটা বলা যাবে না ধর্ম, জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হবে কি হবে না। ঠিক আছে, আচ্ছা আর্টিকেল 30 আমি আর দেখালাম না, কারণ অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি যে আর্টিকেল 31 মাথায় রাখবে, এটা কিন্তু আগে ছিল আমাদের রাইট টু প্রপার্টি, জমির অধিকার। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা আর প্রপার্টিতে নেই, এটা এখন লিগ্যাল রাইট হিসেবে রয়েছে আর্টিকেল 300A-তে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে পয়েন্ট। ওকে, চলো এবার আমরা চলে যাচ্ছি তাহলে আর্টিকেল 32-তে।
আমরা দেখে নেব যে আর্টিকেল 32-তে আমাদের এখানে কি রয়েছে। এবার তাহলে চলে আসছি আমি আর্টিকেল 32-তে। আচ্ছা, আর্টিকেল 32 কি রয়েছে? আর্টিকেল 32 কিন্তু আমাদের রয়েছে কনস্টিটিউশনাল রেমিডিজ। কনস্টিটিউশনাল রেমিডিজের ব্যাপারে কিন্তু উল্লেখ করা আছে আর্টিকেল 32-তে। আচ্ছা, এই আর্টিকেল 32টা মানে ব্যাপারটা একটুখানি তোমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেল 14 থেকে আর্টিকেল 31, মানে 31 তো আর ফান্ডামেন্টাল রাইট নেই, তো আর্টিকেল 14 থেকে আর্টিকেল 30 যে মৌলিক অধিকারগুলোর কথা বলা আছে, সেই মৌলিক অধিকারগুলো যদি কেউ খর্ব করে, আজকে মানে রাষ্ট্র বা কোনো ব্যক্তি সেই মৌলিক অধিকার খর্ব করলো বা সেই মৌলিক অধিকার আমাদের কেড়ে নিল, তাহলে এমন একটা তো অথরিটি থাকা উচিত যার কাছে গিয়ে আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফেরত পাই, বা মৌলিক অধিকার যেটা আমাদের ভুলভাবে আরবিট্রারিলি কেড়ে নেওয়া হয়েছে সেটা যাতে আবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া যায় বিচার প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে তার কথা কিন্তু বলা হচ্ছে আর্টিকেল 32-তে। মাথায় রাখবে, আর্টিকেল 32-তে আমরা কিন্তু ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি যদি আমাদের মৌলিক অধিকার খর্ব করা হয়, এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে মানে বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু 5টা রিট ইস্যু করতে পারে। সেই 5টা রিটও তোমাদের দেখিয়ে দিই। 5টা রিট হচ্ছে আমাদের হেবিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সোশিওরারি, কিউরন্টো। এই 5টা রিটের দ্বারা আমাদের যে মৌলিক অধিকার যেটা আমাদের ভুলভাবে আরবিট্রারিলি যেন তেন প্রকারে কেড়ে নেওয়া হয়েছে বা সেটাকে খর্ব করা হয়েছে, সেটা এই 5টা রিটের দ্বারা কিন্তু আমাদের ফিরিয়ে দিতে পারে। বুঝতেই পারছো, যেহেতু আর্টিকেল 32 রেমিডিজের কথা বলছে, আমাদের মৌলিক অধিকারের ওপরে যদি কোনো রকমের আক্রমণ হয় সেটার সংশোধনের কথা বলছে, এজন্য কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এটিকে বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ডক্টর বি আর আম্বেদকর এটিকে বলেছেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভালো করে কিন্তু এটি খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে আমরা এক এক করে যে রিটগুলো রয়েছে সেই রিটগুলো বুঝে নেব। দেখো, প্রথম রিট রয়েছে হেবিয়াস কর্পাস। মাথায় রাখবে এই নামগুলো কিন্তু সব ল্যাটিন ওয়ার্ডে, এর ইংলিশ অর্থগুলো পড়া ভালো করে পড়বে। হেবিয়াস কর্পাসের ইংলিশ অর্থ হচ্ছে টু হ্যাভ দ্য বডি। আচ্ছা, মনে করো যে হেবিয়াস কর্পাস মানে কি? মানেটা হচ্ছে যেন তেন প্রকারে যেন কাউকে অ্যারেস্ট করা না যায়। আমি তোমাদেরকে আর্টিকেল 20-তে পড়িয়েছিলাম না, নর্মাল অ্যারেস্ট বা পিউনিটিভ ডিটেনশন। এই পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে আইন ভাঙতে হবে। তো আজকে মনে করো ফর এক্সাম্পল আমি আমার বন্ধু বান্ধবীর সাথে ঝিলের ধারে বসে আড্ডা মারছি, তা হঠাৎ করে পুলিশ এলো, বিনা কোনো কারণে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তাহলে এটা কি? এটা হচ্ছে যেন তেন প্রকারে অ্যারেস্ট করা হচ্ছে, আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। তাহলে এই হেবিয়াস কর্পাস হচ্ছে যে যদি আমাকে যেন তেন প্রকারে অ্যারেস্ট করা হয় বা আনলফুলি যদি আমাকে ডিটেন করা হয়, তাহলে আমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি আর্টিকেল 32-তে। সুপ্রিম কোর্ট যদি হেবিয়াস কর্পাস ইস্যু করে দেয়, তাহলে সেই পুলিশ অফিসারটাকে ডেকে পাঠানো হবে, তাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোন ভিত্তিতে অ্যারেস্ট করেছেন, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করেছেন, কোন আইনে অ্যারেস্ট করেছেন। যদি সেই পুলিশ অফিসার কোনো যথাযোগ্য জবাব না দিতে পারে, তাহলে আমাকে করা হবে ফ্রি, তাকে কিন্তু করা হবে, তাকে সাসপেন্ড করা হবে। তো এই হচ্ছে হেবিয়াস কিন্তু কর্পাস। মাথায় রাখবে, এটা কোনো সরকারি কর্মচারী, পুলিশ অথরিটি এগেনস্টেও ইস্যু করা যেতে পারে, বা কোনো ফর এক্সাম্পল পাবলিক অথরিটির ক্ষেত্রেও, প্রাইভেট অথরিটির ক্ষেত্রেও কিন্তু ইস্যু করা যেতে পারে যদি কোনো ব্যক্তি বিশেষ আমাকে আটক করে। তো ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমার ম্যান্ডেমাস। আচ্ছা স্যার, ম্যান্ডেমাসটা কি রয়েছে? দেখো, ম্যান্ডেমাসের আগে ইংলিশ অর্থটা দেখবে। ম্যান্ডেমাসের ইংলিশ অর্থ হচ্ছে উই কমান্ড। কি নাম? উই কমান্ড। আচ্ছা, উই কমান্ডের মানে কি? এটা সুপ্রিম কোর্ট, হাইয়ার কোর্ট ইস্যু করতে পারে। কাকে কাকে ইস্যু করতে পারে? কোনো ব্যক্তিকে, কর্পোরেশনকে, লোয়ার কোনো কোর্টকে, সরকারি কোনো কর্মচারীকে, রাষ্ট্রকে। কেন? মনে করো এমন তো আমাদের সাথে অনেকবার হয়েছে যে আমরা সরকারি দপ্তরে গেছি, সেই সরকারি দপ্তরের যে কর্মচারী তিনি আমাদের কাজ হয়তো করছেন না, আমাদের কাজ করতে ডিলে করছে, যেন তেন প্রকারে আমাদের কাজটা করতে চাইছেন না। তো এই রকম যদি তার দৃষ্টিভঙ্গি হয় যে একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি পাবলিকের কাজ করছেন না, পাবলিকের পাশে দাঁড়াচ্ছেন না, তাহলেও কিন্তু আমাদের মৌলিক অধিকার খর্ব হচ্ছে। আমরা হাইকোর্টে যেতে পারি, যদি কোর্ট ইস্যু করে দেয় হেবিয়াস কর্পাস, তাহলে কিন্তু সেই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে, সেটা সরকারি কর্মচারী হতে পারে, কর্পোরেশন হতে পারে, রাষ্ট্র হতে পারে। তাকে জিজ্ঞাসা করা হবে যে পাবলিকের কাজ করতে এত অনীহা কেন,
যদি সে তার প্রত্যুত্তর না দিতে পারে তাহলেও কিন্তু তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। মাথায় রাখবে, এটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের এগেনস্টে ইস্যু করা যাবে না, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইস্যু করা যাবে না, রাজ্যপালের বিরুদ্ধে ইস্যু করা যাবে না, চিফ জাস্টিস অফ হাইকোর্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ইস্যু করা যাবে না। নেক্সট চলে আসছি আমরা প্রহিবিশন টু ফরবিড। আচ্ছা, প্রহিবিশনে এবং সোশিওরারিতে কিন্তু মাথায় রাখবে একটা ফারাক আছে। প্রহিবিশনের ইংলিশ অর্থ হচ্ছে ফরবিড, সোশিওরারির ইংলিশ অর্থ হচ্ছে টু বি সার্টিফাইড অর ইনফর্মড। দেখে নেব আমরা একটু। তাহলে দেখো, আগে আমি চলে আসছি সোশিওরারিতে। সোশিওরারি স্যার কি জিনিস? মনে করো সুপিরিয়র কোর্ট। সুপিরিয়র কোর্ট বলতে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে হয় তাহলে হাইকোর্ট কার ওপরে? লোয়ার কোর্টের ওপরে। তাহলে সুপিরিয়র কোর্ট কোন একটা লোয়ার কোর্টকে বলছে আপনাদের পাস্ট যে মামলা, মানে আগে যে মামলাটা হয়েছে, মামলার যে রায় হয়েছে বা মামলাটা হয়েছে, সেই মামলাটা আমার কাছে পাঠান, পাস্ট মামলাটা আমার কাছে পাঠান। কেন? কারণ আমি সেই মামলার পুনর্বিবেচনা করব, জুডিশিয়াল রিভিউ করব। জুডিশিয়াল রিভিউ করে যদি আমি দেখি যে সেই মামলার ভুল রায় দেয়া হয়েছে, এরর অফ ল, বা সেই মামলাটা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না, তাদের ক্ষমতার মধ্যেই পড়ে না, কিন্তু তারা জাজমেন্ট দিয়ে দিয়েছে, ল্যাক অফ জুরিসডিকশন, তাহলে আমরা সেই মামলাটাকেই ক্যান্সেল করে দেব, মানে সেই মামলার রায়টাকেই আমরা ক্যান্সেল করে দেব এবং নতুন করে রায় দেব, নতুন করে আমরা রায় দেব। এই হচ্ছে সোশিওরারি, যে সুপিরিয়র কোর্ট লোয়ার কোর্টের কাছ থেকে পাস্ট মামলাটা চাইতে পারে। যদি যদি সে দেখে যে এই মামলাটার লোয়ার কোর্ট ভুল রায় দিয়েছে বা সেটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, তাহলে কি হবে? সেই মামলাটাকে ক্যান্সেল করে দেবে এবং নতুন করে কিন্তু রায় দেবে। তো এই গেল আমার সোশিওরারি, কিন্তু ভালো করে এটিকে খেয়াল রাখবে। চলে আসছি নেক্সট। নেক্সট হচ্ছে আমার প্রহিবিশন। প্রহিবিশন, আচ্ছা দেখো, পুরো এক জিনিস, এক জিনিস। সুপিরিয়র কোর্ট লোয়ার কোর্টকে বলছে যে আপনাদের মামলা আমার কাছে পাঠান, কেন? সেই মামলার আমি পুনর্বিবেচনা করব, জুডিশিয়াল রিভিউ করব। জুডিশিয়াল রিভিউ করে আমি যদি দেখি যে সেই মামলা আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না, ল্যাক অফ জুরিসডিকশন, বা সেটা সাংবিধানিকভাবে গুরুত্ব বেশি, কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, বা কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, বা দেখবে কোনো কোনো জায়গায় তোমাদের লেখা থাকবে সেটা হচ্ছে আশ্রাপশন অফ জুরিসডিকশন। আশ্রাপশন অফ জুরিসডিকশন মানে তার এখতিয়ারের বাইরে, তার ক্ষমতা বা এখতিয়ারের বাইরে আর কি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করতে পারে? সেই মামলাটাকে, মানে লোয়ার কোর্টের যে রায় বা লোয়ার কোর্টে যে মামলাটা রয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজে নিয়ে নিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার সোশিওরারি প্রহিবিশনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য দেখো তিন। সেটা হচ্ছে সোশিওরারিতে লোয়ার কোর্ট রায় দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, হিয়ারিং জাজমেন্ট হ্যাজ বিন ডান, তারপরে লোয়ার কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্ট মামলাটার রায় চাইছে। কিন্তু প্রহিবিশন দেখো, প্রহিবিশনে বলছে যে লোয়ার কোর্টের কাছ থেকে সুপ্রিম কোর্ট কিন্তু শুধুমাত্র মামলাটা চাইছে, মামলাটা চাইছে, রায় এখনো দেয়া হয়নি। আমি এখানে লিখে দিচ্ছি, জাজমেন্ট ইজ ইয়েট টু বি ডান, মামলাটা চলছে, মামলাটা লোয়ার কোর্টে চলছে, চলাকালীনই কিন্তু সুপ্রিম কোর্ট যদি দেখে যে সেই মামলাটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ছে না বা সেটা সাংবিধানিক গুরুত্ব বেশি, তাহলে চলাকালীন সেই মামলাটা লোয়ার কোর্টের কাছ থেকে নিয়ে সেই মামলাটা নিজে জাজমেন্ট দিতে পারে। তাহলে মামলাটা চলছে প্রহিবিশনের ক্ষেত্রে, সোশিওরারির ক্ষেত্রে মামলাটা রায় দেয়া হয়ে গেছে, তারপরে সুপিরিয়র কোর্ট চাইছে। একটা এক্সাম্পল দিই, যেরকম দেখবে দিল্লিতে যখন নির্ভয়া হয়েছিল সেই সময় কিন্তু সেই কেসটাকে সামলাচ্ছিল দিল্লি হাইকোর্ট, কিন্তু তার গুরুত্ব এতটাই ছিল যে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের কাছ থেকে মামলাটা নিয়ে সেটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে দিয়ে দিয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের প্রহিবিশন। লাস্ট হচ্ছে আমাদের কিউরন্ট। দেখবে এখন অনেকই চাকরি বাতিল হচ্ছে,
দেখবে চাকরি পাওয়ার থেকেও বেশি এখন বাতিল তোমরা শুনতে পারবে বেশি। তার কারণটা কি জানো? কারণ এই রিটটা কিউরন্টো বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, যদি কোনো একজন ব্যক্তিকে সন্দেহ করা হয় যে তিনি অসৎ উপায়ে চাকরি পেয়েছেন, তিনি অনেস্টির সাথে ইন্টিগ্রিটির সাথে চাকরি পাননি, বা তার কাছে কোনো কোয়ালিফিকেশন নেই, যোগ্যতা নেই, বা ফর এক্সাম্পল তার কাছে কোনো রকম প্রুফ নেই যে সে লিগালি এই চাকরিটাকে পেয়েছে, তো সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট এই আর্টিকেল 32-তে কিউরন্টো ইস্যু করতে পারে, এবং এই কিউরন্টোর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট তাকে বলতে পারে যে আপনি প্রুফ করুন যে আপনি লিগালি অনেস্টির সাথে ইন্টিগ্রিটির সাথে চাকরিটা পেয়েছেন। যত তোমরা কেস দেখছো আজকে আমাদের কলকাতা হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, সেটা যে ক্যান্সেল হচ্ছে চাকরি, সেটা কিন্তু এই কিউরন্টো জুরিসডিকশনের জন্য, এখতিয়ারের জন্য। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখবে, এখানে অনেকেই হয়তো তোমরা দেখবে যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র রিট ইস্যু করতে পারে না, মাথায় রাখবে আর্টিকেল 226-এ কিন্তু হাইকোর্টও রিট ইস্যু করতে পারে, এবং মাথায় রাখবে রিট ইস্যু করার ক্ষমতার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের থেকেও বেশি ক্ষমতা রয়েছে আর্টিকেল হাইকোর্টের 226-এ। কি করে স্যার? কারণ সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয়, কিন্তু হাইকোর্ট রিট ইস্যু করতে পারে যদি আমাদের মৌলিক অধিকার খর্ব হয় বা অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, ভোটের অধিকার, প্রপার্টির অধিকার, ব্যবসা বাণিজ্য করার অধিকার, ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স, এইগুলোর ক্ষেত্রেও, বা ট্যাক্স শুধুমাত্র অথরিটি নিতে পারে, এইগুলোর ক্ষেত্রেও, মানে অন্যান্য যদি অধিকার আমাদের খর্ব হয় তার ক্ষেত্রেও রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, তিনটে আর্টিকেল। আর্টিকেল 33 কি বলছে? আর্টিকেল 33 বলছে যে পার্লামেন্ট আমাদের যারা সামরিক বাহিনী রয়েছে, আর্মড ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, ইন্টেলিজেন্স সার্ভিস, তাদের জন্য কিছু মৌলিক অধিকার রেস্ট্রিক্ট করতে পারে। তোমরা জানো যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত, যদি তখন তাদেরকে অধিকার দেয়া হয় অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন ফর্ম করার, অ্যাসেম্বল করার, তাহলে কি এটা কিন্তু ঠিক হবে না দেশের জন্য, দেশের বার্তাটা ঠিক পৌঁছয় না। তাহলে এই জন্য কিছু মৌলিক অধিকার তাদেরকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। আর্টিকেল 34 কিন্তু আমাদের বলছে এটা, যে যারা যদি ভারতে মার্শাল ল মানে মিলিটারি শাসন কোনোদিনও লাগু হয়, সেই সময়ও কিন্তু কিছু মৌলিক অধিকার আমাদের রেস্ট্রিক্ট হতে পারে। এবং আর্টিকেল 35-এ কিন্তু আমাদের বলছে যে এই মৌলিক অধিকারে আইন বানাবে কে? আইন বানানোর দায়িত্ব পার্লামেন্ট। যেরকম দেখো আর্টিকেল 17-এ অস্পৃশ্যতা রয়েছে, কিন্তু অস্পৃশ্যতা অ্যাবলিশনের জন্য আইনকে বানিয়েছে পার্লামেন্ট, বানিয়েছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। আর্টিকেল 24-এ আমাদের চাইল্ড লেবার প্রহিবিশন রয়েছে, কিন্তু লকে বানিয়েছে পার্লামেন্ট, বানিয়েছে চাইল্ড লেবার প্রহিবিশন অ্যাক্ট। তা এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট ছাড়াও যে তোমাদের বলছিলাম না অন্যান্য রাইট, এইগুলো হচ্ছে সেই আদার রাইটস গুলো। যেরকম আর্টিকেল 265 ট্যাক্স শুধুমাত্র সরকারই কালেক্ট করতে পারবে। 300A রাইট টু প্রপার্টি। 301 ব্যবসা বাণিজ্য, রাজ্যগুলো একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে। 326 আমাদের ভোটের অধিকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো বিষয়। আশা করি ফান্ডামেন্টাল রাইটের তোমাদের দুটো পার্টে ডিভাইড আছে, পার্ট 1, পার্ট 2 দুটোই তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমি তোমাদের জন্য এই পর্যন্তই রাখলাম, পরবর্তীকালে আবার আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ।